স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে গাজার ধ্বংসস্তূপ থেকে নিহত বাকি জিম্মিদের মরদেহ উদ্ধারের জন্য সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন বলে জানিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে হামাস জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যেসব জিম্মির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো হস্তান্তর করা হয়েছে। তবে অবশিষ্ট মরদেহগুলো অনুসন্ধান এবং উদ্ধারের জন্য উল্লেখযোগ্য সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন। এজন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে তারা কাজ করছেন বলেও জানিয়েছে হামাস। এদিকে হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তবে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জানান, হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী মরদেহ ফেরত এবং অস্ত্র জমা দিতে হবে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলছে। আপাতত ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ হচ্ছে না। তারপরও ভালো নেই ফিলিস্তিনিরা। চুক্তি অনুযায়ী এখনও গাজায় নির্ধারিত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ফলে ধ্বংসস্তূপে ফিরে এসে অনাহারেই থাকতে হচ্ছে তাদের। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গত 11 অক্টোবর শুক্রবার থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয়। এরপর থেকেই নিজ ঠিকানায় ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না তারা। যুদ্ধবিরতির পর থেকে দিনে নির্ধারিত 600 ট্রাক থেকেও অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দিচ্ছে ইসরায়েল, যা সাগরে 1 ফোঁটা পানির মতো বলছে মানবাধিকার সংস্থাগুলো। গাজা নগরীতে ফিরেও পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়ছেন বাসিন্দারা। ধ্বংস হয়ে গেছে প্রায় সব এলাকা, নেই কোনো পানি, নেই বিদ্যুৎ। কিছু ত্রাণ প্রবেশ করায় খাবারের সরবরাহ সামান্য বাড়লেও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার 53% এলাকা এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। সেখানে নিজ ভিটে মাটিতে ফিরতে পারছেন না বাসিন্দারা। এসব এলাকায় ফিরতে চাওয়ার কারণে গত মঙ্গলবার 9 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধবিরতির পর এখন আইন শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটছে উপত্যকাটিতে। এছাড়া যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছে সেসব স্থানে আবার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে হামাস। এমনকি নানা অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করছে তারা। গাজায় যুদ্ধবিরতি কতটুকু স্থায়ী তা নিয়ে সংশয় রয়েছে উপত্যকাটির বাসিন্দাদের মধ্যে। শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ কি আলোকিত নাকি আরও অন্ধকারাচ্ছন্ন তা নিয়েই শঙ্কায় তারা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির ভেতরে স্থল হামলারও ইঙ্গিত দেন তিনি। স্থানীয় সময় বুধবার শীর্ষ আইন শৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ভেনেজুয়েলায় গোপন অভিযানের জন্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ-কে অনুমোদন দিয়েছেন বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। আরও জানান, সম্প্রতি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার নৌযানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব হামলার পর ওয়াশিংটন ও কারাকাসের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তার প্রশাসন এখন দেশটির ভেতরে স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনা করছে। ট্রাম্প বলেন, মাদক পাচার সহ ভেনেজুয়েলার কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠানোর কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভেনেজুয়েলা সরকার অবশ্য ট্রাম্পের এই বক্তব্য ও সিআইএর গোপন অভিযান চালানোর অনুমোদনের কড়া সমালোচনা করেছে। আগামী শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে বিশাল গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নো কিংস ডে নামে বিক্ষোভে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন এবং নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানানো হবে। অন্তত 2,500-এর বেশি স্থানে বিক্ষোভের ডাক দিয়েছেন আয়োজকরা। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের বাইরে প্রধান সমাবেশ হওয়ার কথা। আয়োজকেরা বলছেন, বিক্ষোভের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রকে ভয় বা বল প্রয়োগের রাজত্ব থেকে মুক্ত রাখার আহ্বান জানানো। মূলত গত জুনে এই আন্দোলনের সূত্রপাত হয়, যখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 250তম বার্ষিকী ও নিজের 79তম জন্মদিন উপলক্ষে এক সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা করেন। সেই সময় আয়োজিত নো কিংস বিক্ষোভের ধারাবাহিকতাতেই
শনিবারের এই কর্মসূচি হতে যাচ্ছে। তবে রিপাবলিকান নেতারা এই আন্দোলনকে আমেরিকা বিরোধী সমাবেশ হিসেবে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কার্কের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী এরিকা কার্ক। এ সময় ট্রাম্প জানান, পদক প্রদানের মাধ্যমে একজন সাহসী যোদ্ধাকে সম্মান জানানো হলো। গত মঙ্গলবার ছিল কার্কের ৩২তম জন্মদিন। ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারে বড় ভূমিকা রাখেন ডানপন্থী এই ব্যক্তি। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন টার্নিং পয়েন্ট USA এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন কার্ক। গত 10 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটিও একটি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, কিন্তু নয়াদিল্লি তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছিল, যার ফলে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ে অনেকটাই টানাপোড়েন দেখা দেয়। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। গত আগস্ট থেকে কার্যকর হওয়া মার্কিন এই শুল্ক হার সারা বিশ্বের সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে একটি। সীমান্তে সংঘাতের পর আগামী 48 ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার ভোরে সীমান্ত এলাকায় দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির পর এই চুক্তি হলো। বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর অস্থায়ী যুদ্ধবিরতির কথা জানায়। বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য পাকিস্তান সরকার ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছেন হাজারো মানুষ। প্রতিষ্ঠানটি জেনে শুনে অ্যাসবেস্টস দূষিত বেবি পাউডার বিক্রি করেছে বলে মামলায় অভিযোগ করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে প্রায় 3000 মানুষ এই মামলায় যুক্ত হয়েছেন। মূল প্রমাণ হিসেবে কিছু অভ্যন্তরীণ নথি ও বৈজ্ঞানিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো বিবিসির হাতেও এসেছে। মামলায় বলা হয়, 1960-এর দশক থেকেই জে জানতো তাদের ট্যালকম পাউডারে ট্রেমোলাইট ও অ্যাক্টিনোলাইটের মতো ফাইবার সমৃদ্ধ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এগুলো ফাইবার আকারে থাকলে অ্যাসবেস্টস হয়ে যায় এবং এটি প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আদালতের নথি অনুযায়ী বিষয়টি জানার পরও কোম্পানিটি কখনোই তাদের পণ্যের মোড়কে কোনো সতর্কবার্তা দেয়নি, বরং তারা পাউডারটিকে বিশুদ্ধতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে তুলে ধরতে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। তবে জে এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যান্সার সৃষ্টিও করে না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে 6 ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় দেখা যায় 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে উত্তর কোরিয়া। 3 মাস পর এই তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। সবশেষ তালিকাটি প্রকাশিত হয় গত জুলাই মাসে। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল 94তম। এ তালিকায় শীর্ষে থাকা দেশ হলো সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 193টি দেশে ভ্রমণ করতে পারবেন। সে তুলনায় বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন 38টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। এদিকে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার পর 20 বছর পর এবারই প্রথম শীর্ষ 10 থেকে ছিটকে পড়েছে দেশটি। হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন 12তম। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।